Hello everyone, can you guys hear me now? কেমন আছেন আপনারা? Welcome to the class. I can see a lot of you guys are already here. All right, okay, so let us get started. আমরা আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। যারা জয়েন করেছেন, if you guys can hear me clearly, just write a comment. একটা কমেন্টস লিখে দেন যদি আপনারা ক্লিয়ারলি আমার কথা শুনতে পান। যে স্যার শুনতে পাচ্ছি, তাহলে I will be notified. Can you guys hear me clearly? Just write a comment. All right, thank you. All right, thank you so much for the confirmation. So tonight we are going to talk about a very interesting question type. It's a very interesting question type, and it is called a sentence half matching. All right, sentence half matching. একটা সেন্টেন্সকে দুইটা অংশে ভাগ করা হয়। Particular sentence is broken down into two pieces and then you have to connect them. ওই দুটাকে আপনাদেরকে কানেক্ট করতে হবে। Alright, sentence half matching. Sentence ভাঙা সেন্টেন্সকে জোড়া লাগাইতে হবে আর কি। Alright, so this is going to be a bit more challenging. আমরা আস্তে আস্তে ডিফিকাল্ট কোশ্চেনগুলোর দিকে যাচ্ছি। We are starting to tackle comparatively more challenging question types. And sentence of matching can certainly be one of them. So sentence of matching এর কনসেপ্টটা কি? What is the concept? Concept হচ্ছে you have two pieces of a sentence. একটা সেন্টেন্সের দুটো টুকরা। ফার্স্ট যে অংশটা সেটা হচ্ছে প্রশ্ন, আর সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে অপশনস। তো আপনাকে রাইট অপশনটা মানে রাইট ভাঙা টুকরাটার সাথে সেন্টেন্সটাকে ম্যাচ করাতে হবে। অলরাইট, আমি আজকে আপনাদেরকে একটা পার্টিকুলার কোশ্চেন থেকে, একটা প্যাসেজ থেকে এই কোশ্চেনটা করিয়ে দেখাবো। অ্যান্ড এইটার কিভাবে এটাকে ওভারকাম করা যায়, হোয়াট টাইপস অফ ট্র্যাপস দ্যাট মাইট await you when you are trying to solve this particular question, the exam tips that you need to follow, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। অলরাইট, সো let us start. আমরা প্রথমে সেন্টেন্স অফ ম্যাচিং এর একটা বেসিক চিনে নেই যে কিভাবে আমি পরীক্ষাতে বুঝতে পারবো যে এইটা সেন্টেন্স অফ ম্যাচিং আমাকে দেওয়া হয়েছে। কিভাবে আমরা বুঝবো? How would I know যে আমি যেটা করতেছি এটা সেন্টেন্স অফ ম্যাচিং? পরীক্ষাতে যদি এই প্রশ্নটা আসে, if you have this particular question in the exam that complete each sentence with the correct ending, তার মানে এই কথাটা এবং এই কথাটা, এই দুটো কথা যদি থাকে, this is the question that you will have in the test. Complete each sentence with the correct ending. তো যখনই আপনি পরীক্ষাতে এইরকম একটা প্রশ্ন দেখবেন যে কারেক্ট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং, এরকম একটা কথা বলছে, আপনি বুঝে ফেলবেন যে এটা হচ্ছে সেন্টেন্স হাফ ম্যাচিং এবং আপনাকে দুটো অংশকে ম্যাচ করতে হবে। রাইট, ওকে, সো যখন আমরা বুঝে ফেললাম যে এইটা হচ্ছে সেন্টেন্স অফ ম্যাচিং, তারপরে আমরা এই পার্টিকুলার কোশ্চেন টাইপটা সলভ করা শুরু করব। বাট তার আগে আমরা কিছু এক্সাম টিপস দেখি। বাট এক্সাম টিপসের বেলায় যে কথাটা আমি সবসময় বলি, আবারও বলছি, সেটা হচ্ছে when you are trying to see these type of techniques or strategies, remember that no amount of tips or strategies can improve your score unless you improve your skill. And you know the skills, and I shall repeat it one more time. The first one is comprehension, the second one is logical reasoning, and the third one is time management. এই তিনটা জিনিস যদি আপনি ইমপ্রুভ করেন তাহলে এই টেকনিকগুলো আপনাকে পরীক্ষায় অনেক হেল্প করবে। আদারওয়াইজ দিস টেকনিক্স উইল জাস্ট বি দ্যাট টেকনিক্স অ্যান্ড নাথিং এলস, ওন্ট বি ইউজফুল ইন দ্য এক্সাম ইফ ইউ ডোন্ট ইমপ্রুভ ইয়োর স্কিল। না, আজকে যারা আপনারা ক্লাসে পার্টিসিপেট করেছেন এবং পরবর্তীতে যারা আজকে এখনো জয়েন করতে পারেন, হয়তো পরে দেখে নিবে ক্লাসটা, সবার জন্য আমার একটা অ্যাডভাইস আছে। সেটা হচ্ছে যে আপনারা টোটাল কতগুলো আইএলস এর রিডিং প্যাসেজ এই পর্যন্ত সলভ করেছেন সেটা আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাবেন। পার্সোনালি আমাকে একটা মেসেজ পাঠাবেন যে স্যার আমি এই কয়েকটা শেষ করেছি, কেমব্রিজের এই বইটা শেষ করেছি, বা কেমব্রিজের
এতগুলো প্যাসেজ আমি কমপ্লিট করেছি। প্রত্যেকে আমাকে পার্সোনালি একটা মেসেজ দিবেন। জাস্ট লেট মি নো। অলরাইট? যদি একটাও না করেন সেটাও লিখতে পারেন যে স্যার আমি আসলে একটাও করি নাই। অলরাইট? মেক ইয়োরসেলফ অ্যাকাউন্টেবল। নিজেকে অ্যাকাউন্টেবল করতে হবে। সো now that we have that out of our system, let us start focusing on the exam tips. The first one that I have written here is only read the first half of the sentence. আপনাকে আমি কি বলেছি যে এখানে দুইটা অংশ থাকবে, দুইটা টুকরা থাকবে। একটা টুকরা হচ্ছে 1, 2, 3 এরকম নাম্বার দেওয়া। আরেকটা টুকরা থাকবে যেখানে অপশন দেওয়া A, B, C, D, E। তার মানে অপশনের সংখ্যা বেশি থাকবে, প্রশ্নের সংখ্যা কম থাকবে, তাই না? ভুল অপশন থাকবে কিছু। মনে রাখবেন যে অলওয়েজ আমাদেরকে প্রথম যে অংশটুকু ফার্স্ট হাফ, তার মানে প্রশ্নের যে অংশটা, এইটা পড়তে হবে। We will only read the first half of the question, this part. We will never read the options. Options are there to confuse you. Options are there to make distractions. তো আপনি প্রথমেই ভুল ইনফরমেশন মাথায় ঢোকাবেন না, তাহলে কি হবে? আপনার আনসারের সময় যখন আপনি লজিক্যাল রিজনিং করতেছেন, ডিসিশন নিতে চেষ্টা করতেছেন, your judgment will be muddy. Your judgment will be clouded. Alright? Clear decision নিতে পারবেন না। Only read the first half of the sentence. Never read the options first. এটা হচ্ছে আমার প্রথম অ্যাডভাইস, প্রথম উপদেশ আপনাদের জন্য। সেকেন্ড যে কথাটা আমি বলেছি যে আইডেন্টিফাই ফোকাস ওয়ার্ডস। আইডেন্টিফাই ফোকাস ওয়ার্ডস। কোত্থেকে ফোকাস ওয়ার্ড আমরা আইডেন্টিফাই করব? ফ্রম দ্য কোশ্চেন। ফোকাস ওয়ার্ড আমরা কোত্থেকে আইডেন্টিফাই করি? প্রশ্ন থেকে, কোশ্চেন থেকে। তাহলে এখানে আমার প্রশ্ন কি আছে? এই যে 1 থেকে 3 পর্যন্ত এই হচ্ছে আমার প্রশ্ন, তাই না? These are my questions. তো এখান থেকে এই যে ফার্স্ট হাফ আমি পড়লাম, বাক্যের প্রথম অংশ পড়লাম, এখান থেকে আমরা ফোকাস ওয়ার্ড আইডেন্টিফিকেশন করব। ওকে? আচ্ছা। কেন ফোকাস ওয়ার্ড আমি আইডেন্টিফিকেশন করতেছি? টু লোকেট দ্য আনসার ইন দ্য টেক্সট। টেক্সট মানে হচ্ছে আমার প্যাসেজ। প্যাসেজটাকে আমি টেক্সট বলতেছি। প্যাসেজের মধ্যে আমার উত্তরটা কোথায় আছে? Where is the answer? এইটাকে লোকেট করার জন্য হচ্ছে আমরা ফোকাস ওয়ার্ডটাকে আইডেন্টিফিকেশন করি। এবং যে প্রসেসে আমরা ফোকাস ওয়ার্ডটাকে লোকেট করি সেটাকে আমরা বলি স্ক্যানিং। So we quickly skim the entire paragraph or a particular paragraph and we look for that focus word. না প্রশ্ন হতে পারে ফোকাস ওয়ার্ড কাকে বলে? আপনারা একটু কমেন্টে লেখেন। ফোকাস ওয়ার্ড কাকে বলে? একটু কমেন্ট করেন। 3টা ফোকাস ওয়ার্ডের কথা আমি বলেছিলাম। 3 types of focus words are there. কি কি সেটা? It can be a proper noun, কারণ নাম হতে পারে, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো একটা অর্গানাইজেশন, ইভেন কোনো একটা প্রসেসের নামও হতে পারে। যেমন গত ক্লাসে আমরা দেখেছিলাম এরকম ফোকাস ওয়ার্ড কিছু, তাই না? প্রপার নাউন হতে পারে। আর কি হতে পারে? নাম্বারস, অবভিয়াসলি যে কোনো ধরনের সংখ্যা, একটা সাল হতে পারে, একটা পার্সেন্টেজ হতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, টার্মস। এবং এই টার্মসটা কিরকম হবে? এরকম একটা ইনভার্টেড কমা দেওয়া থাকবে উপরে, অথবা টার্মসের পরে একটা হাইফেন থাকবে, হাইফেন দিয়ে এটার একটা ব্যাখ্যা দেওয়া থাকবে। টার্মস দেখলেই চেনা যাবে যেটা টার্মস, কারণ এটার ভিতরে ইনভার্টেড কমা থাকবে বা পাশে একটা হাইফেন দিয়ে এটার অর্থটা লেখা থাকবে। অ্যান্ড ইউজুয়ালি টার্মস একটা ডিফারেন্ট মিনিং দেয়, যেটা একটা স্পেসিফিক প্রফেশনের এক্সপার্টরা ব্যবহার করে, সাধারণ মানুষজন এটা ব্যবহার করে না। ওকে? যখনই আমি কোনো টার্মস পাবো আমি আপনাদেরকে দেখাই দেবো যে এটা হচ্ছে টার্মস। থার্ড যে টিপসটা আমি দিয়েছি, তাহলে আমরা প্রথমে প্রশ্নের প্রথম অংশটুকু পড়লাম, ফার্স্ট হাফ পড়লাম। এখান থেকে আমরা ফোকাস ওয়ার্ড খুঁজে বের করলাম। এবার ফোকাস ওয়ার্ডটাকে স্ক্যানিং করে আমি প্যাসেজে লোকেট করলাম। নাও যখন আমি লোকেট করে ফেললাম, একটা সেন্টেন্স আমি পেয়ে গেলাম, তখন আমাকে কি করতে হবে? আমার লজিক্যাল রিজনিং করতে হবে, ডিসিশন নিতে হবে, তাই না? আনসার তো দিতে হবে। তো আমি যখন এই লজিক্যাল ডিসিশনটা নিচ্ছি, লজিক্যাল রিজনিংটা করছি, তখন আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। কি ফলো করব আমরা? প্রসেস অফ এলিমিনেশন। তার মানে এখানে এ বি সি ডি ই 5টা অপশন আছে, প্রশ্ন আছে 3টা। তার মানে এখানে 2টা অপশন ভুল আছে। কোন 2টা ভুল?
সেই দুটো অপশনকে আমরা আইডেন্টিফিকেশন করব, এলিমিনেট করব। তো এখানে থিঙ্কিংটা একটু চেঞ্জ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে এটা কেন কারেক্ট, তাহলে মজার ব্যাপার হচ্ছে যে আপনার মস্তিষ্কটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনার মস্তিষ্ক আপনাকে একটা লজিক বের করে দিবে কেন এটা কারেক্ট। ঠিক আছে? বাট আপনি যদি চিন্তা করেন কেন এটা ভুল, কেন এটা কারেক্ট হবে না, তাহলে আপনি এটার মধ্যে যে ডিস্ট্রাক্টর আছে, আপনাকে কনফিউজ করার জন্য যে কথাটা লেখা আছে, সেটা ধরতে পারবেন। তাহলে আমরা প্রসেস অফ এলিমিনেশন করব। এখান থেকে আমরা বাদ দিব যে এইটা হবে না বা এইটা হবে না। এভাবে আমরা ২ টা অপশনকে এলিমিনেট করব বা ৩ টা অপশন এলিমিনেট করব। করলে তাহলে একটা আনসার আমরা পাবো। যখন আমরা প্রসেস অফ এলিমিনেশন করতেছি, কিভাবে আমরা প্রসেস অফ এলিমিনেশন করব বা এটাকে এখানে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দিব এলিমিনেট করার সময়। ওকে? একটা যেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গ্রামার। ধরেন এই হাফের মধ্যে বিতে যেটা লেখা আছে, যেভাবে শুরু হয়েছে বাক্যটা, আর একের সাথে আপনি ম্যাচ করতে চাচ্ছেন, এই দুটাকে একসাথে লিখলে এটা গ্রামাটিক্যালি ভুল হয়। ওকে? কি হয়? গ্রামাটিক্যালি ভুল হয়। সে ফর এক্সাম্পল প্রথম অংশটা, এটা তো বাক্যের অর্ধেক, তাই না? হাফ অফ এ সেন্টেন্স, এটা তো কমপ্লিট সেন্টেন্স না। ১ নাম্বার প্রশ্নের মধ্যে বাক্যের যে অর্ধেক অংশ লেখা আছে, সেখানে হয়তো টু দিয়ে শেষ হয়েছে। টু তারপরে শেষ। বাকি অংশ আপনাকে এখন ম্যাচ করতে হবে। তাহলে এখন আপনি ধরে নিতে পারেন যে এখানে একটা ভার্ব আসবে। তাই না? 2 এর পরে কি আসবে? একটা ভার্ব। এখন 2 এর পরে আপনি যদি এখন লেখেন, এমন একটা শব্দ লেখেন যেটা গ্রামাটিক্যালি এর সাথে যায় না। ফর এক্সাম্পল আমরা জানি 2 এর সাথে সাধারণত আইএনজি হয় না। There are some exceptions of course, but usually আমরা ভার্বের বেস ফর্ম বসাই। তাহলে এখন আপনি যদি এমন একটা অপশন চুজ করেন, সে ফর এক্সাম্পল অপশন নাম্বার সি, যেখানে ভার্বটা আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এইটা এখানে বসালে তো আমার জিনিসটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়। তাহলে এটাকে আমি এলিমিনেট করতে পারি। অথবা অপশনের মধ্যে এমন কোনো একটা ওয়ার্ড বা এমন কোনো একটা নাউন আপনি পেয়েছেন যেই ব্যাপারে প্যাসেজ, যে প্যারাগ্রাফটা আপনি পড়েছেন সেখানে কোনো কথা বলা হয়নি। তাহলে সেটাও আপনি সাথে, সাথে এলিমিনেট করে দিতে পারেন যে এই ব্যাপারে কোনো কথা আমি এখনো পড়িনি। ১ম অপশনে হয়তো লেখা আছে জাপান নিয়ে কথা, জাপান। কিন্তু আপনি যে প্যারাগ্রাফটা পড়েছেন বা এখানে যে ৩ টা প্রশ্ন আছে, কোথাও জাপান নিয়ে কোনো প্রশ্ন নাই। তাহলে এটাও কিন্তু আমরা কি করতে পারছি? এলিমিনেট করতে পারছি। তাহলে প্রসেস অফ এলিমিনেশন মানে হলো রাদার দ্যান থিংকিং হুইচ আনসার ইজ কারেক্ট, উই থিংক হুইচ ওয়ান ইজ নট কারেক্ট। উল্টা করে আমরা চিন্তা করি। অনেকটা নাল হাইপোথেসিস এর মতো আরকি। ভুল নয়, মানে শুদ্ধ নয় এরকম। উল্টা চিন্তা করতে হয়। সো ৪ নাম্বার যে টিপসটা আমি এখানে দিয়েছি আপনাদের জন্যে, সেটা হচ্ছে লুক আউট ফর দ্য ইউজ অফ synonyms and paraphrases. Always remember that the options that you have, option A, option B, option C, যে অপশনগুলো আছে, এই অপশনগুলো কিন্তু আপনারা অবশ্যই প্যারাফ্রেজ আকারে পাবেন। প্যারাফ্রেজ 100% সিমিলার হবে না। কিন্তু যে সংখ্যাগুলো দিয়েছে, মানে যে প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3, এখানে দেখবেন যে আনসারটা কি আছে। কথাটা খুব একটা প্যারাফ্রেজ করা হয় নাই। যেভাবে প্যাসেজে আছে অ্যাজ ইজ, অনেকটা ওইভাবেই অথবা হুবহু ওইভাবেই প্রশ্ন দেওয়া আছে। তার মানে প্রশ্নের যে অংশটুকু, এই অংশটা আমরা প্যাসেজে হুবহু পাবো। বাট এখানে যেটা আছে, আনসারের জন্য যেটা আছে, এটা প্যারাফ্রেজ করা থাকবে। তাহলে we have to look for synonym and we have to look for paraphrases. Now, after matching two parts of a sentence, next টিপে যাচ্ছি। After matching two parts of a sentence, read the whole sentence through. পুরো সেন্টেন্সটা পড়বেন। পুরো সেন্টেন্সটা পড়তে হবে। অনেকটা ওই যেটা আমি বলেছিলাম শুদ্ধি পরীক্ষার মতো। পুরো সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যে এটার গ্রামার ঠিক আছে কিনা, এটার মিনিং ঠিক আছে কিনা। ২ টা পার্ট জয়েন করার পরে অবশ্যই পুরো ২ টা অংশটা পড়ে নিতে হবে। যদি এমন হয় আপনি অপশন ই চুজ করেছেন, অপশন ই এর মধ্যে আমার একটা শব্দ আছে যে শব্দটা ৩ নাম্বার প্রশ্নেও আছে। আপনি ৩ এর সাথে ই কে মিলিয়েছেন। এখন দেখলেন যে এখানে যে শব্দটা লেখা আছে, সেম শব্দটা ৩ এর এখানেও লেখা আছে। তাহলে এটা কখনোই কারেক্ট আনসার হবে না। আপনাদেরকে আমি একটা সহজ ওয়ে বলে দিলাম। একই অংশ, একই শব্দ যদি ২ টা পার্টে থাকে, ২ টা অংশেই থাকে ভাঙা টুকরাতে, that will not be a compatible match because ভালো কোনো সেন্টেন্সের মধ্যে একই শব্দ ২ বার রিপিট হয় না। প্রয়োজনই হয় না রিপিট করার। There are alternatives. তাহলে ওটাকে আপনারা কিন্তু
কখনোই আনসার হিসেবে চুজ করবে না। তারপরেও অনেক সময় স্টুডেন্টরা এটা করে। দেখা যায় যে এই শব্দটা, এই কথাটা আর এই কথাটার মিনিং অলমোস্ট সেম। তারপরেও তারা ২ টাকে কি করে দিছে? কানেক্ট করে দিছে। তাহলে তো একই কথা ২ বার হয়ে গেল। একটা বাক্যের ১ম অংশে আমি যা বলেছি, 2nd অংশে আমি তাই বললাম। তাহলে এটা কি কোনো মিনিংফুল বাক্য হবে? আমি কি কখনো বলব যে আমি ঢাকা যাই, আমার দ্বারা ঢাকায় যাওয়া হয়। এটা কি একটা বাক্য কখনো হবে? হবে না। সেম কথা ২ বার বললাম। And last but not the least, there will be 2 or 3 options which do not match any of the incomplete sentence, so be careful. ওই যে বলছিলাম যে process of elimination ২ টা বা ৩ টা থাকবে যেটা ম্যাচ করতেছে না। So make sure that you don't fall for the distractions. এখন এখানে একটা স্পেশাল টিপস আছে which may or may not, আমি might বলেছি এখানে। might. You might not find the answers sequentially. আমরা জানি সাধারণত ১ এর পরে ২ এর আনসার, ২ এর পরে ৩ এর আনসার, তারপরে ৪ এর আনসার। এই সিকোয়েন্সটা বেশিরভাগ ক্ষেত্রেই মেইনটেইন হয়। বাট সেন্টেন্স অফ ম্যাচিং এর ক্ষেত্রে এটা মেইনটেইন হতেও পারে, নাও হতে পারে। আমি জন্য মাইট বলেছি। ইট মাইট ফলো সিকোয়েন্স, ইট মাইট নট ফলো সিকোয়েন্স। এমনও হতে পারে যে সিকোয়েন্সিয়ালি পেয়ে গেলেন ইফ ইট ইজ আ কম্পারেটিভলি ইজি প্যাসেজ। আবার এমনও হতে পারে যেটা আপনি একেবারেই সিকোয়েন্সিয়ালি পেলেন না। ঠিক আছে? ক্লিয়ার সো ফার? অলরাইট। থ্যাংক ইউ। আ ঠিক আছে। আ আমি আপনাদের কমেন্টগুলো একটু এই ফাঁকে দেখে নিলাম। অলরাইট। এবার আমরা চলে যাচ্ছি প্রশ্ন, একটা স্যাম্পল কোয়েশ্চেনে। দেখেন এখানে প্রশ্ন আছে এবং অপশন আছে। দিস ইজ দ্য কোয়েশ্চেন, কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং। কমপ্লিট ইচ সেন্টেন্স, ওই যে যেটা আমি বলেছিলাম কিভাবে আইডেন্টিফিকেশন করব, এই যে সেন্টেন্স এবং এন্ডিং এর কথা আছে। সেন্টেন্সের সাথে আমার এন্ডিংটাকে ম্যাচ করতে বলছে। তাহলে এটা সেন্টেন্স হাফ ম্যাচিং, আমরা প্রশ্ন আইডেন্টিফিকেশন করে ফেললাম। এখন এখানে ৪ টা প্রশ্ন আছে। কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3 এবং কোয়েশ্চেন 4, এবং এখানে অপশন আছে দেখেন। These are the options, option A, B, C, D, E, F. ৪ টা প্রশ্ন, ৬ টা অপশন। তার মানে ২ টা অপশন এখানে কি আছে? এক্সট্রা আছে, যে ২ টা হচ্ছে ভুল। ওকে? এখন আমাকে আপনারা একটু কমেন্টে লেখেন তো যে আমরা কি প্রশ্নটা পড়বো নাকি অপশনটা পড়বো নাকি দুটাই পড়বো? Should I read the question first? Should I read the option first or should I read both? বলেন। একটু কমেন্ট করেন। আমি কিন্তু মাত্র এই কথাটাকে বলেছি। দেখি আপনাদের মনে আছে কিনা বা আপনারা ধরতে পেরেছেন কিনা। Write it in the comments. Should I read both? Should I read just one? What should I do? বলেন। আমি একটু আপনাদের কমেন্টটা পড়ি। তাহলে শুধু প্রশ্ন, রাইট। ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। অ্যাবসোলিউটলি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্টস। আপনারা অ্যাবসোলিউটলি রাইট। We are only going to read the question half, first half, not the second half. Alright? আচ্ছা। এখন দেখেন এখানে ফার্স্ট প্রশ্নটাতে কি বলেছে? রিসার্চার্স ওয়ার্কিং ইন নরওয়ে। নরওয়ে কি একটা নাউন না? অ্যান্ড দ্য আর্কটিক। আর্কটিক কি? আরেকটা জায়গার নাম। তাহলে যেহেতু এগুলো নাউন, এই জন্য এগুলোকে আমরা ফোকাস ওয়ার্ড হিসেবে নিচ্ছি। এই যে নরওয়ে বা আর্কটিক, এগুলো হচ্ছে আমাদের ফোকাস ওয়ার্ডস। ওকে? তাহলে বলছে রিসার্চার্স ওয়ার্কিং ইন নরওয়ে অ্যান্ড দ্য আর্কটিক হ্যাভ শোন দ্যাট। নরওয়ে এবং আর্কটিক যখন পাবো তখন একের উত্তর পাবো। ২ নম্বরে বলেছে দ্য ইউজ অফ ডিএনএ সিকোয়েন্সিং। এটা একটা টার্ম। দেখেন ডিএনএ বড় হাতের লেখছে। এটাও একটা নাউন। এই জন্য এটাকে আমরা ফোকাস ওয়ার্ড হিসেবে নিলাম। যখন ডিএনএ সিকোয়েন্সের কথা পাবো তখন এটাকে আমরা আনসার করতে পারবো। ৩ নম্বরে কি বলেছে? রিসার্চ ইনটু আপসাইড ডাউন জেলিফিশ শোড দ্যাট। দেখেন আপসাইড ডাউন জেলিফিশের ২ পাশে কি আছে? ইনভার্টেড কমা আছে। তার মানে এটা একটা টার্ম। দিস ইজ আ টার্ম। তো যেকোনো একটা টার্ম আমরা ফোকাস ওয়ার্ড হিসেবে নিব। প্যাসেজের মধ্যে এই শব্দটা এভাবেই থাকবে। আপসাইড ডাউন জেলিফিশ নামেই থাকবে। ৪ নম্বরে বলেছে ফলোইং রিসার্চ ইন দ্য মেডিটেরিয়ান সি। তার মানে আবারও আমরা একটা ফোকাস ওয়ার্ড পেলাম, মেডিটেরিয়ান সি। এটা একটা সমুদ্রের নাম। এমটা বড় হাতের। তাহলে আমরা পেয়ে গেলাম। আমাদের ৪ টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটাতে আমরা কি পেলাম? একটা করে বা ২ টা করে ফোকাস ওয়ার্ড পেয়ে গেছি। এখন আমরা চলে যাব প্যাসেজে, এবং প্যাসেজে যেয়ে আমরা স্ক্যানিং করব। স্ক্যান করে আমরা দেখব যে এইটার এই শব্দগুলা কি, কি শব্দ আমরা বলেছি? নরওয়ে, আর্কটিক, ডিএনএ সিকোয়েন্সিং, আর কি ছিল? মেডিটেরিয়ান সি,
আর একটা টার্ম ছিল আপসাইড ডাউন জেলিফিশ। এই যে শব্দগুলো ৫টা শব্দ মুখস্থ করে ফেলবেন একদম। এই ৫টা শব্দ আমরা স্ক্যান করে দেখব যে কোন প্যারাগ্রাফে আছে। যে প্যারাগ্রাফে থাকবে সেই প্যারাগ্রাফটা পড়ব। যে প্যারাগ্রাফে থাকবে না আপাতত সেই প্যারাগ্রাফটা আমরা পড়ব না। ওকে? তো আসেন আমরা ফার্স্ট প্যারাতে যাই। তো এটা একটা জেলিফিশ নিয়ে এই প্যাসেজটা। ইটস অ্যাবাউট জেলিফিশ। আপনারা তো জেলিফিশ দেখেছেন। এখানে একটা ছবি দিয়েছি জেলিফিশের। জেলিফিশেস ক্যান বি ভেরি ডেঞ্জারাস অ্যানিমালস। অনেক বিষাক্ত হতে পারে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে অনেক বিষাক্ত জেলিফিশ পাওয়া যায়। এখানে বলেছে জেলিফিশ আর রিমার্কেবল মেরিন লাইফ ফর্ম। রিমার্কেবল মানে হচ্ছে বিস্ময়কর। তাহলে খুব বিস্ময়কর একটা মেরিন লাইফ ফর্ম। মেরিন মানে সামুদ্রিক। আমাদের সমুদ্রে আমাদের কক্সবাজারে একটা রাস্তা আছে খুব ফেমাস। মেরিন ড্রাইভ। আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন তারা হয়তো জানেন। মেরিন ড্রাইভ নাম। ওই রাস্তাটা সমুদ্রের পাশে সেই কারণে। সমুদ্র দেখতে, দেখতে আপনি ড্রাইভ করতে পারবেন। মেরিন লাইফ ফর্ম সামুদ্রিক প্রাণীর কথা বলছে। জেলিফিশ একটা সামুদ্রিক প্রাণী, খুব বিস্ময়কর একটা সামুদ্রিক প্রাণী। এখন এই প্যারাগ্রাফে আসেন আমরা স্ক্যান করি। কি স্ক্যান করব আমরা? আর্কটিক, তারপরে হচ্ছে কি নরওয়ে, আর কি ছিল? ডিএনএ সিকোয়েন্সিং, ডিএনএ, আর কি আছে? আপসাইড ডাউন জেলিফিশ মানে এইরকম ইনভার্টেড কমা দিয়ে আপসাইড ডাউন। আর কি আছে আরেকটা? লাস্টেরটা কি ছিল? মেডিটেরিয়ান সি। তাই না? মেডিটেরিয়ান বানান কিভাবে? DITERR, তাই না? আচ্ছা, জাস্ট একটু লিখে রাখলাম মনে থাকার জন্য। এই যে কয়েকটা নরওয়ে, আর্কটিক, ডিএনএ সিকোয়েন্সিং, আপসাইড ডাউন, জেলিফিশ, ইনভার্টেড কমা দিয়ে আর মেডিটেরিয়ান সি, এই কথাগুলো এখানে আছে কিনা জাস্ট আমরা স্ক্যান করব। স্ক্যান করার নিয়ম হলো যে অবশ্যই আপনি কলম বা পেন্সিল বা আপনার আঙ্গুলের মাথা ব্যবহার করবেন এবং লাইন বাই লাইন আপনি কলম বা পেন্সিল দিয়ে ফলো করবেন। দ্যাট ইজ হাউ ইউ ডু ইট। ঠিক আছে? দ্যাটস ইট। সো আমরা এখানে ফলো করব আর স্ক্যানিং করব যে নরওয়ে, 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 তাই না? নরওয়ে, আর্কটিক, ডিএনএ কোনো কিছু আছে কিনা এইভাবে আমরা স্ক্যান করব। সবাই একটু স্ক্যান করেন তো। 30 সেকেন্ডের মধ্যে স্ক্যান করে আমাকে কমেন্টে লিখে জানান যে এই প্যারাগ্রাফটা আমরা পড়বো কি পড়বো না। এখানে আমাদের কিওয়ার্ডগুলো আছে না নাই। যেকোনো একটাও যদি থাকে আমরা প্যারাগ্রাফটা পড়বো, আদারওয়াইজ আমরা পড়বো না। তো স্ক্যান করেন দ্রুত। 30 সেকেন্ডের মধ্যে আমাকে বলতে হবে। স্ক্যান করার উদ্দেশ্য হলো দ্রুত বাইর করা, তাই না? কমেন্ট করেন। আমরা কি এখানে আমাদের ডিএনএ সিকোয়েন্সিং, মেডিটেরিয়ান সি, তারপরে নরওয়ে, আর্কটিক একটাও কি পাইছি? নাই। এক্স্যাক্টলি আপনারা সবাই অলরেডি অনেকেই কমেন্ট করে ফেলছে যে নাই। এমনকি নিজেরা স্ক্যান করে কমেন্ট করছেন নাই, নাকি উপরে একজন নাই লিখছে দেখে বাকিরা সবাই নাই লিখতেছে? এটাও একটা প্রশ্ন। নিজেরা স্ক্যান করছেন তো। স্ক্যানিং করাটাও কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আছে। ঠিক আছে? তাহলে এই প্যারাগ্রাফের মধ্যে কোনো রকমের আনসার নাই। আমরা 100% সিওর হয়ে গেলাম যে এখানে কোনো আনসার নাই। তাহলে এক্সামে এই প্যারাগ্রাফটা, এই প্রশ্ন সলভ করার জন্য আপনার পড়ার প্রয়োজন হবে না। বাট আমরা তো আজকে পরীক্ষা দিচ্ছি না। আমরা আজকে ক্লাস করতেছি। ক্লাসে তো শুধু আমরা প্রশ্ন সলভ করি না। ক্লাসে আমরা শব্দ শিখি, ক্লাসে আমরা বিভিন্ন রকমের সেন্টেন্স স্ট্রাকচার শিখি, নতুন, নতুন কনটেক্সচুয়াল মিনিং দেখি। এই কারণে আমরা পড়ব। এই প্যারাগ্রাফটা আমরা পড়ব, বাট আনসার বাইর করার জন্য না, শব্দ শেখার জন্য, বাক্য দেখার জন্য, ওভারঅল আমার রিডিং এর স্কিল ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে? আচ্ছা। সো আমরা নিশ্চিন্তে মনে এই প্যারাগ্রাফটা পড়ব। আমরা জানি যে এই প্যারাগ্রাফে কোনো আনসার নাই। জাস্ট আমরা জানার জন্য পড়তেছি। কি লেখা আছে দেখেন। When viewed in the wild, একটা চমৎকার সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শুরু করছে। মানে অসাধারণ মাস্টার স্ট্রোক যাকে বলে আরকি। When viewed, দেখেন লেখাটা কিরকম। When viewed in the wild. When viewed in the wild, যখন জঙ্গলে বা ন্যাচারাল হ্যাবিটেটে এটাকে দেখা হয়। When viewed in the wild. এইটা প্রায় এসেতে এই ধরনের সেন্টেন্স আমি লিখি। When viewed from this perspective, when viewed from this angle, when viewed from this, ঠিক আছে? অথবা when considered from this perspective, এইরকম। এটা খুব সুন্দর একটা সেন্টেন্সের শুরু। একটা সেন্টেন্স শুরু করতেছে এইভাবে। খুব ইন্টারেস্টিং একটা ওয়ে। When viewed in the wild, যখন আপনি মানে সমুদ্রের মধ্যে ন্যাচারাল অবস্থাতে জেলিফিশকে দেখেন, জেলিফিশ আর পারহ্যাপস দ্য মোস্ট গ্রেসফুল, শব্দ দিয়েছে এখানে গ্রেসফুল। কে বলতে পারবে আমাকে গ্রেসফুল মানেটা কি? তাহলে কি করতেছে? খুব গ্রেসফুল একটা প্রাণী। হ্যাঁ? মানে
এটা যখন আমরা দেখি তখন দেখবেন যে খুব ভালো লাগে জেলিফিশটা দেখতে। মানে খুব আস্তে, আস্তে এটা মুভ করতেছে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, কালারফুল, তাই না? তো বলতেছে যে যখন আমরা ন্যাচারাল হ্যাবিটেটে এটাকে দেখি তখন জেলিফিশ গুলো দেখতে খুব গ্রেসফুল মনে হয় অ্যান্ড vividly colored. vivid মানে হচ্ছে খুব ব্রাইট, হ্যাঁ, রঙিন। আর গ্রেসফুল মানে কি লিখেছেন আপনারা? একটু কমেন্টটাতে ঘুরে আসি দেখি কিছু লিখেছেন কিনা। গ্রেসফুল মানে হচ্ছে খুব নম্র, ভদ্র, খুব সুন্দর, সফট, হ্যাঁ, এরকম। ওইটাকে বলা হয় গ্রেসফুল। ওকে? মানে যে খুব বেশি নড়াচড়া করে না, খুব বেশি ছোটাছুটি করে না, খুব ধীরে সুস্থে মুভ করে। এরকম কিছুকে বলা হয় গ্রেসফুল। ওকে? তো অনেক সময় যেমন এটা প্রায়ই ব্যবহার করা হয় যে ওয়েডিং, বিয়ে-টিয়েতে বলে যে, "ওহ দ্য ব্রাইড ইজ লুকিং সো গ্রেসফুল।" ব্রাইড বা বউকে দেখতে খুব গ্রেসফুল মনে হচ্ছে। তো গ্রেসটা মানে কি? মানে খুব পিসফুল, খুব কোয়েট, খুব সুন্দর, শান্তশিষ্ট এরকম। এটাকে বলা হয় গ্রেসফুল। তো এখানে যে কথাটা বলেছে যে যখন জেলিফিশটাকে আমরা পানিতে দেখি তখন জেলিফিশটাকেও খুব শান্তশিষ্ট মনে হয়। vividly colored এবং খুব brightly colored of all sea creatures, সব রকমের সামুদ্রিক প্রাণীর মধ্যে এগুলো দেখতে অনেক সুন্দর, অনেক brightly colored. But few people have seen, এখানে একটা সুন্দর জিনিস শেখার আছে, গ্রামার শেখার আছে একটা জিনিস। few মানে হলো না, নেগেটিভ মনে রাখবেন। এটা অনেকে ভুল করে। few মানে 0। যদি বলে যে few people তার মানে nobody। ওকে? শুধু ফিউ লিখলে তো আবার আপনারা কনফিউজ হয়ে যাবেন। ফিউ পিপল যখন বলছে, ফিউ পিপল এই কথাটার মানে হচ্ছে নোবডি, কেউ না। যদি আমি বলতাম আ ফিউ পিপল তখন অর্থটা কিন্তু ডিফারেন্ট হতো। তখন হতো সাম পিপল। অলরাইট? ফিউ পিপল মানে হচ্ছে সাম পিপল। তো অনেকেই মনে করে যে ফিউ পিপল মানেই হলো সাম পিপল। ফিউ মানেই হলো কিছু। আসলে কিন্তু এরকম না এবং এটা দিয়ে কিন্তু IELTS এ ট্রু ফলস এ নট গিভেন এ বিভিন্ন রকমের ট্যাপ সেট করা হয়। ফিউ মানে 0 আর ফিউ মানে সাম। তো যখন ওরা বলতেছে যে ফিউ পিপল হ্যাভ সিন মানে কেউ দেখে নাই। নোবডি হ্যাভ সিন এরকম। ফিউ পিপল হ্যাভ সিন আ জেলিফিশ লিভিং ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট। আপনি বা আমি কেউই না। ন্যাচারাল হ্যাবিটেটে আসলে আমরা জেলিফিশকে বাঁচতে দেখি নাই। ইনস্টেড দে মাইট সি আ ডেড অর অ্যান্ড শেপলেস স্পেসিমিন। আপনি হয়তো জেলিফিশ যেটা দেখেছেন সেটা ছিল একটা মরা জেলিফিশ এবং শেপলেস, এটার কোনো শেপ নাই। স্পেসিফিন মানে হলো একটা স্যাম্পল। লাইং অন দ্য বিচ, বিচে হাঁটতে গিয়ে দেখছেন পড়ে আছে। অ্যান্ড অর পারহ্যাপস রিসিভ আ পেইনফুল স্টিং, অথবা এমন হতে পারে যে আপনি হয়তো একটা খোঁচা খেয়েছেন। স্টিং মানে খোঁচা খাওয়া, while swimming. So it is inevitable. Inevitable মানে যেটাকে অ্যাভয়েড করা যায় না। It is inevitable that jellyfish are often considered ugly and possibly dangerous. যে কারণে আমরা জেলিফিশ যেহেতু সরাসরি আমরা ন্যাচারাল হ্যাবিটেটে সমুদ্রের ভেতরে ডুব দিয়ে গভীরে যেয়ে যেহেতু আমরা জেলিফিশ দেখি নাই, এই কারণে জেলিফিশটাকে আমরা আগলি মনে করি এবং অনেকেই যেহেতু জেলিফিশের খোঁচা খেয়েছে, হুল ফোটানোকে বলা হয় স্টিং করা, যেমন মৌমাছি স্টিং করে। এই কারণে এটাকে আমরা ডেঞ্জারাস মনে করি। দিস মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা একটা ভুল ধারণা, ক্যান বি পার্টলি ট্রেসড ব্যাক টু দ্য 20th century। গত শতাব্দী থেকে এই ভুল ধারণাটা শুরু হয়েছে। When the use of massive nets and mechanical winches often damaged the delicate jellyfish, বিভিন্ন বড় বড় জালের কারণে, বড় বড় বড়শির কারণে জেলিফিশগুলো, যে ডেলিকেট মানে যেটা খুব সহজে মরে যায়, সহজে আঘাত পায়, এই জেলিফিশগুলো ড্যামেজ হয়ে যেত। দ্যাট সায়েন্টিস্টস ম্যানেজড টু রিকভার, এবং ওই মরা এবং ড্যামেজড জেলিফিশগুলোই সায়েন্টিস্টরা রিকভার করতে পারতো তখন। As a result, disappointingly little research was carried out into jellyfish. এই কারণে জেলিফিশ নিয়ে তেমন কোনো রিসার্চ করা হয়নি। As marine biologists took the easy option and focused on physically stronger species as fish, crabs and shrimp. তো যেহেতু জেলিফিশটাকে জীবন্ত অবস্থায় ধরা পাওয়াটা খুব ডিফিকাল্ট, এই জন্য সায়েন্টিস্টরা চিন্তা করলো কি দরকার এটাকে নিয়ে গবেষণা করার, আমি বরং একটা শামুক, ঝিনুক বা
চিংড়ি, হ্যাঁ, কাঁকড়া এইসব নিয়ে আমি গবেষণা করি। জেলিফিশ যেহেতু ধরতে পারা যাচ্ছে না বা ধরতে গেলে ড্যামেজ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। অলরাইট? বাস আমরা জানার জন্য কিছু শব্দ এখানে আমরা দেখলাম, নতুন, নতুন শব্দ। গ্রেসফুল যারা জানতো না তারা জানলো। vividly colored, তাই না? তারপরে specimen, inevitable, তারপরে আর কি আছে এখানে? delicate, হ্যাঁ? তারপর traced back, হ্যাঁ? এই শব্দগুলো জাস্ট আমরা জানলাম এখানে। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফে যাই। দেখেন এই প্যারাগ্রাফের মধ্যে আমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি আর্কটিক এবং নরওয়ে রিসার্চার জ্বলজ্বল করতেছে, তাই না? আমাদের প্রথম প্রশ্নের মধ্যে আর্কটিক এবং নরওয়ে রিসার্চারের কথা ছিল। তাহলে কি বলছে এখানে দেখেন, খুব মনোযোগ দিয়ে আমরা পড়বো এই বাক্যটা। ফরচুনেটলি, হাউএভার, নিউ টেকনিক্স, সৌভাগ্যক্রমে নতুন টেকনিক আবিষ্কার হয়েছে, আর নাও বিং ডেভেলপ করা হচ্ছে। ফর এক্সাম্পল, সায়েন্টিস্টস হ্যাভ ডিসকভার্ড দ্যাট সাউন্ড বাউন্সেস হার্মলেসলি অফ জেলিফিশ, যে জেলিফিশের শরীরের থেকে সাউন্ড বাউন্স করে আসে, জেলিফিশের কোনো ক্ষতি হয় না। So in the Arctic and Norway, researchers are using sonar to monitor jellyfish beneath the ocean's surface. জাল দিয়ে ধরতে গেলে জেলিফিশটা মরে যাচ্ছে, এই কারণে তারা সোনার ব্যবহার করতেছে। সোনার ব্যবহার করে জাহাজ, নৌকাগুলো, সাবমেরিন, এগুলো সোনার ব্যবহার করে। এটা দিয়ে একটা সাউন্ড দিয়ে গভীরতা পরিমাপ করা যায়। কোনো একটা কিছু কতটুকু দূরত্বে আছে সেটাকে বোঝা যায়, একটা জিনিসের শেপ বোঝা যায়, এটাকে বলা হয় সোনার। তো সায়েন্টিস্টরা এখন সোনার ব্যবহার করতেছে এই জেলিফিশকে স্টাডি করার জন্য। দিস টুগেদার উইথ এরোপ্লেন সার্ভে, স্যাটেলাইট ইমেজারি অ্যান্ড আন্ডার ওয়াটার ক্যামেরাস হ্যাজ প্রোভাইডেড আ ওয়েলথ অফ নিউ ইনফরমেশন ইন রিসেন্ট ইয়ার্স। নতুন নতুন জিনিস ব্যবহার করা হচ্ছে, সোনার, এরোপ্লেন সার্ভে, স্যাটেলাইট ইমেজারি, আন্ডার ওয়াটার ক্যামেরা, এগুলো ব্যবহার করে আমরা জেলিফিশকে গবেষণা করতে পারছি। এগুলো কেন ব্যবহার করা হচ্ছে? বিকজ এগুলো জেলিফিশের জন্য হার্মলেস। জাল দিয়ে বা অন্য কোনোভাবে জেলিফিশ ধরতে গেলে জেলিফিশটা মারা যাইতে পারে। প্রশ্নটা এবার আমরা পড়ি। প্রশ্নে বলেছিল, রিসার্চার্স ওয়ার্কিং ইন নরওয়ে অ্যান্ড আর্কটিক হ্যাভ শোন দ্যাট। তারা কি দেখিয়েছে? রিসার্চার যারা নরওয়ে এবং আর্কটিক রিসার্চার, তারা কি দেখিয়েছে? তারা দেখিয়েছে যে কিভাবে হার্মলেস ভাবে আমরা জেলিফিশ নিয়ে গবেষণা করতে পারি। তাহলে এখন আমরা প্রসেস অফ এলিমিনেশন করব, একটা একটা করে অপশন পড়বো, অপশন বাদ দিব যে কোন অপশনটা আমরা মিলাতে পারতেছি না। দেখি যে কয়টা আমাদের কাছে হাতে থাকে, রাইট? তো অপশন এ তে কি বলছে? হোয়াট ইজ সেড ইন অপশন এ? বলেন। ইট ইজ রং টু অ্যাসিউম দ্যাট জেলিফিশ ডু নট স্লিপ। আচ্ছা, আমরা কি স্লিপ নিয়ে অনেক কথাবার্তা পাইছি? আমরা কি স্লিপ নিয়ে কোনো কথা পেয়েছি? একটা কথাও আমরা স্লিপ নিয়ে পাইনি, তাহলে এটা বাদ। সার্টেন স্পিসিস অফ জেলিফিশ হ্যাভ চেঞ্জ দেয়ার ইউজুয়াল ডায়েট। আমরা কি খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা পেয়েছি? বাদ, তাই না? তারপরে কি? জেলিফিশ ক্যান বি অবজার্ভড অ্যান্ড ট্র্যাকড ইন ওয়েজ দ্যাট ডু নট ইনজুর দেম। এমনভাবে তাদেরকে অবজার্ভ করা যাচ্ছে, তাদেরকে ট্র্যাক করা যাচ্ছে যেটা তাদেরকে ইনজুর করে না। তাহলে আমাদের প্যাসেজের মধ্যে কি বলেছিল? আমাদের প্যাসেজের মধ্যে একটা শব্দ বলেছিল হার্মলেস, তাই না? যে এই টেকনোলজিগুলো জেলিফিশের জন্য হার্মলেস। আর এখানে কি বলেছে? এখানে বলেছে ইনজুর করে না। তাহলে একই কথা না? ডু নট ইনজুর মানে কি? হার্মলেস। ঠিক কিনা ভুল? যেটা আপনাকে ইনজুর করবে না সেটাই তো হার্মলেস, তাই না? রাইট, ভেরি গুড। তাহলে সি নাম্বার অপশনটা একটা কি হবে? একটা রাইট আনসার হতে পারে। এখন কি আমরা আর অপশন পড়বো না পড়বো না? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শুড আই রিড দ্য রেস্ট অফ দ্য অপশনস অর শুড আই নট? পড়বো নাকি পড়বো না? যদি না পড়ি, অপশন যদি আমরা না পড়ি, তাহলে কি আমরা এর থেকে বেটার কোনো অপশন থাকলে সেটা বের করতে পারবো? অপশন না পড়লে তো এর থেকে বেটার কোনো অপশন আমরা বের করতে পারবো না, তাই না? এক্স্যাক্টলি। তার মানে আমাকে সবগুলো অপশনই কিন্তু করতে হবে। উই নিড টু রিড অল দ্য অপশনস। এটা ঠিক আছে, এটা হতে পারে, নো ডাউট অ্যাবাউট ইট, বাট আমাকে পরের অপশনগুলো পড়তে হবে। তো কি লেখা আছে ডি নাম্বারে? ওয়ান পার্টিকুলার টাইপ অফ জেলিফিশ মে বি এবল টু লিভ ফর এভার।
সারা জীবন বেঁচে থাকতে পারে এরকম কোনো কথা কি আমরা পেয়েছি? সারা জীবন বেঁচে থাকতে পারে এরকম কোনো কথা? লিভ ফরএভার পাই নাই। তারপরে কি বলছে যে দেয়ার আর মোর টাইপস অফ জেলিফিশ দেন প্রিভিয়াসলি রিয়ালাইজড। অনেক ধরনের জেলিফিশ আছে পৃথিবীতে। আমরা কি এরকম কথা পেয়েছি? পৃথিবীতে অনেক রকমের জেলিফিশ আছে? পাই নাই। সাম জেলিফিশ আর মোর ডেঞ্জারাস টু হিউম্যানস দেন ওয়ান্স থট। কিছু, কিছু জেলিফিশ মানুষের জন্য বেশি বিপজ্জনক। তাহলে আমরা কি নরওয়ে এবং আর্কটিকের রিসার্চাররা কি বলছে যে জেলিফিশ আমাদের জন্য অনেক বেশি ডেঞ্জারাস? এরকম কোনো কথা বলে নাই। তাহলে ১ নাম্বারের উত্তর কি হবে? পরীক্ষার হলে আপনারা ১ নাম্বারের উত্তর লিখবেন সি। জাস্ট ১ নাম্বার প্রশ্নের পাশে সি লিখে দিবেন। ১ নাম্বার ঘরে। আপনাদেরকে ৪০ টা ঘর দিবে। এখানে আপনারা সি লিখে দিবেন। দ্যাটস ইট। এটাই কাজ। ক্লিয়ার প্রসেসটা? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি আছে? ডিএনএ সিকোয়েন্সিং আছে, তাই না? ডিএনএ সিকোয়েন্সিং। দেখেন এখানে ডিএনএ সিকোয়েন্স কোথায় আছে? এই প্যারাগ্রাফটা স্ক্যান করে দেখেন ডিএনএ সিকোয়েন্সিং কোথায় আছে? বলেন। কোথায় আছে ডিএনএ সিকোয়েন্সিং? ওই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, তাই না? হাইলাইট করা আছে তো। আহা! হাইলাইট না করলে ভালো হইতো। তাহলে আপনারা নিজেরা খুঁজতে পারতেন। রাইট? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে হাইলাইট করা আছে, যেটা হাইলাইট করা আছে সেটা আমরা পড়ি। কি লেখা আছে? ডিএনএ সিকোয়েন্সিং নিয়ে কি লেখা আছে আমরা পড়ে দেখি। তাহলে এখানে বলতেছে যে সায়েন্টিস্ট নাও বিলিভ দ্যাট, নো হবে না, নাও হবে, তাই না? Scientists now believe that in shallow water alone there are at least 38 million tons of jellyfish. যে শ্যালো মানে কি? অগভীর। অগভীর পানিতে প্রায় 38 মিলিয়ন টন জেলিফিশ থাকতে পারে। And these creatures inhabit মানে বসবাস করা। Every type of marine habitat, পৃথিবীতে যত রকমের সমুদ্র আছে সব সমুদ্রে কি থাকে? জেলিফিশ থাকে। Including deep water, মানে সমুদ্রের অনেক গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেটাকে বলা হয় ডিপ ওয়াটার। ইভেন ডিপ ওয়াটারেও কি আছে? জেলিফিশ আছে। আচ্ছা, ফার্দারমোর জেলিফিশ ওয়ার ওয়ান্স রিগার্ডেড অ্যাজ রিলেটিভলি সলিটারি। সলিটারি মানে কি? সলিটারি মানে হচ্ছে যেটা একা থাকে। আমরা আগে ভাবতাম জেলিফিশ একা একা থাকে। বাট দিস ইজ অ্যানাদার এরিয়া ওয়ার সায়েন্স হ্যাজ ইভলভড। বাট এখানেও সায়েন্স কি হয়েছে? পরিবর্তিত হয়েছে, ইমপ্রুভ হয়েছে। ডক্টর ক্যারেন was the first to suggest that jellyfish are in fact the center of entire ecosystem. উনি বলল যে জেলিফিশ আসলে পুরো একটা বাস্তু সংস্থানের কেন্দ্রবিন্দু, ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দু। As shrimp, lobster and fish shelter and feed among their tentacles. বিভিন্ন রকমের মাছ কিন্তু জেলিফিশের ভেতরে বসবাস করে। জেলিফিশের যে টেন্টাকেল মানে হচ্ছে এই যে লম্বা লম্বা যে ইয়েগুলো, স্ক্রুয়ের মতো জিনিসগুলো, এটাকে বলা হয় টেন্টাকল। যেটার মাথার মধ্যে ইয়ে থাকে, বিষ থাকে, যেটাতে কোচা মারতে পারে ওরা। তো বলছে যে এই টেন্টাকেলের ভেতরে বিভিন্ন রকমের মাছ, লবস্টার, চিংড়ি টিংড়ি, এগুলো তারা শেল্টার নেয় এবং ইভেন অনেক বড় বড় মাছ জেলিফিশ খেয়েও ফেলে। সো এটা আসলে পুরো ইকোসিস্টেমটাকে চালাচ্ছে। দিস প্রপোজিশন মানে আইডিয়া, হ্যাজ সাবসিকুয়েন্টলি, পরবর্তীতে, বিন কনক্লুসিভলি প্রুভেন, নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে, বাই ইন্ডিপেন্ডেন্ট স্টাডিজ, অন্যান্য স্টাডি তখন পরবর্তীতে ডক্টর ক্যারেনের এই মতামতটাকে নিশ্চিতভাবে প্রুভ করেছে। ডিএনএ সিকোয়েন্সিং অ্যান্ড আইসোটোপ অ্যানালাইসিস হ্যাভ প্রোভাইডেড ফার্দার ইনসাইটস। ডিএনএ সিকোয়েন্সিং এবং আইসোটোপ অ্যানালাইসিস করে আমরা আরও নতুন নতুন ইনসাইট বা আইডিয়া পেয়েছি, ইনক্লুডিং the identification of numerous additional species of jellyfish unknown to science only a few years ago. ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জেলিফিশের প্রজাতির সম্পর্কে জানতে পেরেছি, যেগুলো কিছু বছর আগেও, মাত্র কয়েক বছর আগেও সায়েন্টিস্টরা জানতেন না। এই বিষয়গুলো সায়েন্টিস্টরা জানতেন না। আচ্ছা, তাহলে ডিএনএ সিকোয়েন্সিং এর কারণে আমরা কি জানতে পেরেছি? ডিএনএ সিকোয়েন্সিং এর কারণে আমরা জানতে পেরেছি যে অনেক ধরনের জেলিফিশ আছে যেগুলোর ব্যাপারে আমরা আগে কয়েক বছর আগেও জানতাম না। ওকে, এই হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং এর সেন্টেন্সটা। তাহলে আসেন এবার আমরা প্রশ্নের সাথে আবার ম্যাচ করি সেকেন্ড কোশ্চেনটাকে।
লেট আস ম্যাচ দ্য সেকেন্ড কোশ্চেন। প্রসেস অফ এলিমিনেশন করে আমরা ম্যাচ করব, তাই না? তাহলে আসেন আমরা কি স্লিপ নিয়ে কোনো কথা কি পেয়েছি? পাই নাই। ডায়েট নিয়ে কোনো কথা পেয়েছি? পাই নাই। ইনজুর নিয়ে অলরেডি আনসার হয়ে গেছে, এটা বাদ। তারপরে সারা জীবন বেঁচে থাকে, লিভ ফর এভার, এরকম কিছু পাইছেন? পান নাই। ডেঞ্জারাস, এটা অনেক বেশি ডেঞ্জারাস, এরকম কিছু পাইছেন? পান নাই। তাহলে সি তো দিয়েই ফেলছেন, তাই না? তাহলে অপশন বাকি থাকে কোনটা? বাকি থাকে ই, দেয়ার আর মোর টাইপস অফ জেলিফিশ দেন প্রিভিয়াসলি রিয়েলাইজড। তাহলে 2 নাম্বার আনসারের পাশে আমরা শুধু ই লিখে দিব। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার কোশ্চেন। দেখে আসি আপনারা কমেন্টে লিখতে পেরেছিলেন কিনা। ইয়েস, এক্স্যাক্টলি, ভেরি গুড। অনেকেই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকেই ই লিখেছে। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আপনারা ধরে ফেলছেন, তাই না, বিষয়টা কিভাবে আমরা করতেছি? প্রথমে আমরা ফার্স্ট হাফ পড়ে আইডেন্টিফিকেশন করলাম, ফোকাস ওয়ার্ডটাকে স্ক্যান করে জায়গার মতো যাচ্ছি, সেন্টেন্সটা পড়লে আমরা আনসার পাচ্ছি, কিন্তু প্রসেস অফ এলিমিনেশন করে আমরা অপশনটাকে কমায় নিচ্ছি। ঠিক আছে, গ্রেট, গুড পারফরমেন্স। চলে যাই আমরা পরের প্যারাগ্রাফে। প্রশ্নটা কি ছিল? থার্ড কোশ্চেনটা, আপসাইড ডাউন জেলিফিশ, ইনভার্টেড কমা আছে, তাই না? দেখেন তো স্ক্যান করে এখানে আপসাইড ডাউন জেলিফিশ নামে কিছু আছে কিনা। ইনভার্টেড কমা দেওয়া অবস্থায় আছে। কোথায় আছে? এই যে আপসাইড ডাউন জেলিফিশ, সো কল্ড, তথাকথিত আপসাইড ডাউন জেলিফিশ। আচ্ছা, কি লিখছে দেখি। বলছে যে ইট ইজ স্টিল ওয়াইডলি অ্যাজিউমড দ্যাট, ইট ইজ স্টিল ওয়াইডলি অ্যাজিউমড দ্যাট, এখনো অনেকে মনে করে যে জেলিফিশ আর অ্যামং দ্য সিম্পলেস্ট ইন লাইফ ফর্মস। যে জেলিফিশ হচ্ছে খুবই সিম্পল একটা প্রাণী, এটার কিছুই নাই, হাত নাই, পা নাই, মাথা নাই, লেজ নাই, কিছুই নাই, খুব সিম্পল। অ্যাজ দে as they no brain or central nerve, as they have হবে, তাই না? একটা অ্যাপটা টাইপ করতে মিস হয়ে গেছে। as they have no brain or central nervous system, জেলিফিশের কোনো ব্রেন নাই, তাই না? চমৎকার একটা ব্যাপার। মানে মানে জেলিফিশের কত মানে শান্তি দেখেন। ব্রেন নাই, তাহলে ব্রেন ক্যান্সার হওয়ারও কোনো চান্স নাই, তাই না? ব্রেন ড্যামেজেরও কোনো সুযোগ নেই। তো জেলিফিশ খুব সিম্পল বলে আমরা মনে করি। জেলিফিশের কোনো ব্রেন নাই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নাই। while this is true, সুন্দর একটা ফ্রেজ, while this is true, যদিও কথাটা ঠিক আছে, we now know they possess senses that allow them to see, তাদের এমন সেন্স আছে যেটা দিয়ে তারা দেখতে পারে, চোখ নাই কিন্তু দেখতে পারে, ফিল করতে পারে, and interact, কথা বলতে পারে বা কমিউনিকেট করতে পারে with their environment on subtle ways, উচ্চারণটা খেয়াল করেন, subtle, subtle মানে খুব সূক্ষ্মভাবে। what is more, এর চেয়েও মজার আরেকটা ব্যাপার হচ্ছে, অ্যানালাইসিস অফ সো কল্ড আপসাইড ডাউন জেলিফিশ শোজ দ্যাট, আপসাইড ডাউন জেলিফিশ নামে একটা জেলিফিশের গবেষণা করে দেখা গেছে যে দে শাট ডাউন দেয়ার বডিজ অ্যান্ড রেস্ট ইন মাচ দ্য সেম ওয়ে দ্যাট হিউম্যানস ডু অ্যাট নাইট। রাতের বেলা আমরা যেরকম চোখ বন্ধ করে ঘুমাই, জেলিফিশগুলোও কি করে? আপসাইড ডাউন জেলিফিশ উল্টা হয়ে ঘুমায়। সামথিং ওয়ান্স ওয়াইডলি বিলিভ টু বি ইম্পসিবল ফর জেলিফিশ, এক সময় আমরা মনে করতাম যে এটা জেলিফিশের জন্য সম্ভব না। তার মানে আপসাইড ডাউন জেলিফিশ মানুষের মতো ঘুমাতে পারে, যেটা আমরা ভাবতাম যে সম্ভব না, একমাত্র মানুষের পক্ষেই সম্ভব, অন্য কারো পক্ষে এটা সম্ভব না। তাহলে আসেন আমরা এখন আবার প্রশ্নগুলোর দিকে তাকাই, দেখি কি আনসার আছে এখানে, ম্যাচ করার চেষ্টা করি 3 নাম্বারটা। তাহলে আমরা কি স্লিপ নিয়ে কথা পেয়েছি? পেয়েছি, তাই না? স্লিপ নিয়ে কথা পেয়েছি। ডায়েট নিয়ে কোনো কথা পাই নাই। ইনজুরি তো দিয়ে ফেলছি। সারা জীবন বেঁচে থাকে পাই নাই। ই নাম্বারটাও দিয়ে ফেলছি, তাই না? আর ডেঞ্জারাস, মানুষের জন্য খুব ডেঞ্জারাস, এমন কোনো কথা আমরা পাই নাই। তাহলে একটাই অপশন আছে, ইট ওয়াজ রং টু অ্যাসিউম দ্যাট জেলিফিশ ডু নট স্লিপ। আমরা ভাবতাম যে জেলিফিশ আসলে ঘুমায় না, বাট এই ভাবনাটা, এই ধারণাটা ভুল ছিল। অ্যাকচুয়ালি আপসাইড ডাউন জেলিফিশ মানুষের মতোই ঘুমাতে পারে। তাহলে 3 নাম্বারের আনসার কি হবে? এ। জাস্ট আমরা লিখে দিব 3 নম্বরে এ। 4 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের ফোকাস ওয়ার্ড কোনটা? মেডিটেরিয়ান সি, তাই না? তাহলে আমরা পরের প্যারাগ্রাফে যাব এবং মেডিটেরিয়ান সি খুঁজবো। দেখেন তো এখানে মেডিটেরিয়ান সি কোথায় আছে? মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি, এভাবে স্ক্যান করি। কোথায় আছে মেডিটেরিয়ান সি? এই যে রিসার্চ
in the Mediterranean Sea has shown মেডিটেরিয়ানিয়ান সিতে গবেষণা করে দেখা গেছে যে remarkably that an old age and on the point of death in old age and on the point of death on the point of death মানে একেবারে মরেই যাইতেছে এরকম একটা অবস্থা মুমূর্ষ যখন একটা জেলিফিশ অনেক বয়স হয়ে যাচ্ছে প্রায় মারা যাইতেছে এরকম একটা অবস্থা certain jellyfish are able to revert to an earlier physical state মজার ব্যাপার মানে ওখান থেকে সে আবার কি হয়ে যাচ্ছে আর্লিয়ার ফিজিক্যাল স্টেট মানে বয়সে ছোট হয়ে যাচ্ছে আবার বাচ্চা হয়ে যাচ্ছে মজার ব্যাপার তাই না এরকম হইতে পারলে তো ভালোই হইতো তাহলে রিসার্চ মেডিটেরেনিয়ান সিতে রিসার্চ করে দেখা গেছে যে বৃদ্ধ বয়সে বা একেবারে মৃত্যুর আগ মুহূর্তে জেলিফিশ আবার কি হইতে পারে পুনরায় একটা ইয়াং অবস্থায় ফিরে যেতে পারে লিডিং টু দ্য অ্যাসারশন শব্দটা শিখে রাখেন অ্যাসারশন মানে ধারণা ওকে এই কারণে ধারণা করা হয়েছিল যে দে আর ইমমর্টাল ধরে নেওয়া হয়েছিল যে তারা ইমমর্টাল while this may not technically be true খেয়াল করেন এই যে ট্র্যাপটা অনেকে কিন্তু পরের বাক্যটা আর পড়বে না ইমমর্টাল পর্যন্ত পেয়েই লাভ দিবে ঠিক আছে পরের বাক্যটাও পড়তে হবে while this may not technically be true এটা হয়তো টেকনিক্যালি সত্যি না it is certainly an extraordinary discovery technically সত্যি না they are not immortal but this is a extraordinary ডিসকাভারিটা খুব এক্সট্রাঅর্ডিনারি তাহলে দেখেন কোনটা হবে one particular type of jellyfish may be able to live forever তাহলে live for may বলছে তাই না টেকনিক্যালি ট্রু না হয়তো তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে এটা একটা ধারণা ইটস অ্যান অ্যাসারশন স্লিপ নিয়ে আমরা অলরেডি আনসার করে ফেলছি ইনজুরি নিয়ে আনসার করে ফেলছি টাইপ অফ জেলিফিশটার আনসারও আমরা করে ফেলছি তাই না অপশন এ অপশন সি আর অপশন ই এর অলরেডি আনসার করে ফেলছি বাকি থাকে কি অপশন বি যেখানে ডায়েট নিয়ে কথা আছে আমরা জেলিফিশের খাবারের কথা কোনো কিছু পাই নাই অপশন এফ বাকি থাকে যেখানে বলছে যে এটা অনেক বেশি ডেঞ্জারাস মেডিটেরেনিয়ান সিতে আমাদের জন্য ডেঞ্জারাস এরকম কোনো কথা বলা হয়নি তাহলে একটা অপশনই বাকি থাকে সেটা কি অপশন নাম্বার ডি তাই না অ্যাবসলিউটলি যারা কমেন্টে লিখেছেন ভেরি 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 গুড জব রাইট আচ্ছা থ্যাংক ইউ আপনাদের কমেন্টটাও একটু এক ফাঁকে পড়ে ফেললাম তাহলে আসেন এবার আমরা ঝটপট আমাদের ভোক্যাবগুলো রিক্যাপ করি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শব্দ ছিল বেশ সায়েন্টিফিক কিছু শব্দ ছিল এই ধরনের প্যাসেজ আইএলসে খুবই কমন ফর একাডেমিক স্টুডেন্টস অ্যান্ড ফর জিটি স্টুডেন্টস অ্যাজ ওয়েল অনেকেই আছে যারা কমার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা ভাবতে পারে যে আমি তো আমার জন্য তো একটু ডিফিকাল্ট আবার বিজনেসেরও অনেক আর্টিকেল কিন্তু আইএলসে আসছে সেটা আবার সায়েন্সের স্টুডেন্টদের জন্য ডিফিকাল্ট হতে পারে তো ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনারা 100 প্যাসেজ সলভ করার টার্গেট নিয়ে মাঠে নামছেন 100 প্যাসেজ আগে সলভ করেন তাহলে এই ধরনের সব প্যাসেজ সলভ হয়ে যাবে তাহলে আমরা ভোক্যাব রিক্যাপ করে ফেলি লেট আস গো থ্রু দ্য ভোক্যাবস ফার্স্ট ওয়ান গ্রেসফুল সবাইকে কমেন্ট করতে হবে ইউ হ্যাভ টু কমেন্ট কি মনে হয় যেটা আপনার মনে হয় সেটা আনসার সেটাই লেখেন কমেন্টে গ্রেসফুল মানে কি হ্যাবিট্যাট মানে কি স্পেসিমেন মানে কি স্টিং মানে কি ইনএভিটেবল মানে কি আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ি লেট মি রিড দ্য কমেন্টস সবাইকে লিখতে হবে graceful right beautiful right amazing নমনীয় তাই না সফট yes you're right তাহলে গ্রেসফুল মানে হচ্ছে যেটা খুব বিউটিফুল এবং সফট এটাকে আমরা গ্রেসফুল বলি আচ্ছা হ্যাবিট্যাট মানে কি হ্যাবিট মানে অভ্যাস কিন্তু হ্যাবিট্যাট কিন্তু অভ্যাসের সাথে মিলে না তাই না হ্যাবিট্যাট মানে কি দেখি কমেন্টে আপনারা কি লিখছেন হ্যাবিট্যাট বাসস্থান যেখানে মানুষ বসবাস করে বা যেখানে কোনো একটা প্রাণী বসবাস করে রাইট হোমের চাইতে বাসস্থান বলাটা বেটার আমরা যেমন একটা সমুদ্রের উপরে একটা ল্যান্ডে থাকি এটা আমাদের হ্যাবিট্যাট ঠিক আছে ভেরি গুড তারপরে স্পেসিমেন মানে কি
স্পেসিফিন মানে হচ্ছে স্যাম্পল, স্পেসিমেন, স্যাম্পল, রাইট। তারপরে স্টিং মানে কি? স্টিং এর বাংলা শব্দটা একটা বাংলা আছে না? হুল ফোটানো। স্টিং মানে হুল ফোটানো অথবা খোঁচা দেওয়া। আচ্ছা, ইনএভিটেবল এই শব্দটা ইন্টারেস্টিং। ইনএভিটেবল বানানটা দেখেন, INEVITABLE, ইনএভিটেবল, ইনএভিটেবল। এই মার্ভেলের একটা মুভি আছে অ্যাভেঞ্জার্স, ওখানে যে ভিলেন সে একটা ডায়লগ দিছিল এরকম, আই এম ইনএভিটেবল। ইনএভিটেবল মানে কি? হোয়াট ডাজ ইট মিন? ইনএভিটেবল, দেখেন, ইনএভিটেবল হোয়াট ডাজ ইট মিন? হুম, লিখে ফেলেন কমেন্টে, আমি একটু দেখি কি লিখেছেন। ইনএভিটেবল হোয়াট ডাজ ইট মিন? অ্যাভয়েড করা যায় না এরকম, এক্স্যাক্টলি, যেটা অ্যাভয়েড করা যায় না, সামথিং দ্যাট ইউ ক্যানট অ্যাভয়েড, আনঅ্যাভয়েডেবল, রাইট, আনঅ্যাভয়েডেবল, যেটা অ্যাভয়েড করা যায় না। রাইট, থ্যাংক ইউ। ইনএভিটেবল যেটা অ্যাভয়েড করা যায় না। ডেলিকেট, ডেলিকেট শব্দটার মানে অনেকটা ওই যে ইয়ের মতোই, তাই না? সফট, ওইটাই ডেলিকেট। আচ্ছা, ডেলিকেট মানে হচ্ছে যেটা খুব সফট। শ্যালো, শ্যালো মানে যেটা অগভীর, অগভীর। শ্যালো মিন্স ওয়াটার বডি দ্যাট ইজ নট ভেরি ডিপ, অগভীর, শ্যালো ওয়াটার, অগভীর পানি। ইনহ্যাবিট, ইনহ্যাবিট মানে কোনো একটা কিছুতে জায়গা দখল করা, কোনো একটা জায়গায় বসবাস করাকে বলা হয় ইনহ্যাবিট, জায়গা দখল করা বা কোনো একটা জায়গায় বসবাস করা, ইনহ্যাবিট। আচ্ছা, মেরিন হ্যাবিট্যাট কি বলেছিলাম? মেরিন মানে কি বলছিলাম? ওই যে মেরিন ড্রাইভ বলছিলাম। মেরিন মানে কি? সমুদ্র, তাই না? হ্যাবিট্যাট মানে তো আপনারা এখানে একবার বলেছেন বাসস্থান, তাহলে সামুদ্রিক যে বাসস্থান, যেসব প্রাণীরা সমুদ্রে থাকে সেটা তাদের হ্যাবিট্যাট। সলিটারি, সলিটারি মিনিংটা কি? সলিটারি একটা খুব বিখ্যাত বই আছে, আমার খুব প্রিয় একটা বই, 100 Years of Solitude। সলিটিউড, এই সলিটিউডটা এই সলিটারির একটা ফর্ম। সলিটারি মানে কি? হোয়াট ডাজ ইট মিন? কমেন্ট লিখে দেন। সলিটারি হোয়াট ডাজ ইট মিন? অ্যালোন, লোনলি, ইয়েস, লোনলি বা অ্যালোন, একা বসবাস করা, সলিটারি, একা বসবাস করা, রাইট, সলিটারি। সাবসিকুয়েন্ট, পরবর্তী, সাবসিকুয়েন্ট মানে পরবর্তী। ওয়াইডলি অ্যাসিউমড, ইট ইজ ওয়াইডলি অ্যাসিউমড মানে সবাই বা সবাই মনে করতো বা এটা কমন নলেজ ছিল বা প্রচলিত ছিল এরকম। সাটল, এই বি এর উচ্চারণটা সাইলেন্ট, সাটল, সাটল, হোয়াট ডাজ ইট মিন? সাটল উচ্চারণটা হচ্ছে সাটল, বি সাইলেন্ট টোটালি, সাটল, হোয়াট ডাজ ইট মিন? লেখেন একটু দেখি, আপনাদের কমেন্টটা পড়ে আসি কি লিখেছেন। সাটল কি? হালকা, তাই না? খুব হালকা, সূক্ষ্ম, এটাকে বলা হয় সাটল, রাইট, ভেরি গুড। সাটল মানে হচ্ছে সূক্ষ্ম বা হালকা, ভেরি গুড। তারপর ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে কি? হোয়াট ডাজ ইট মিন? ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল এটা মনে হয় এই কোথায় ছিল, ইকোনমিক্যাল কথাটা আমরা যে একটু স্কিপ করেছি ওইখানে মনে হয় কোথাও ছিল ইকোনমিক্যাল শব্দটা, আমি এখান থেকে নিয়েছি। ইকোনমিক্যাল মানে হলো মিতব্যয়ী, যে খুব বেশি সময় বা খুব বেশি এনার্জি খরচ করে না, এটাকে বলা হয় ইকোনমিক্যাল, অলরাইট, সামথিং দ্যাট ডাজন্ট স্পেন্ড আ লট অফ এনার্জি। আর এক্সটিংশন, হোয়াট ডাজ ইট মিন? এক্সটিংশন বিলুপ্ত হয়ে যাওয়া, এক্সটিংক্ট, এই পর্যন্ত এক্সটিংক্ট একটা শব্দ, ভার্ব, এক্সটিংশন বিলুপ্ত হয়ে যাওয়া, এক্সটিংক্ট বা এক্সটিংশন বিলুপ্ত হয়ে যাওয়া, রাইট, অলরাইট। সো এই হচ্ছে আমাদের সেন্টেন্স অফ ম্যাচিং। ইটস নট দ্যাট ডিফিকাল্ট ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ ইট। কিন্তু আপনারা যদি এটাকে এলোমেলোভাবে সলভ করতেন, অপশনগুলো যদি প্রথমে পড়ে ফেলতেন, তারপরে ধরেন আপনি যদি ফোকাস ওয়ার্ডগুলো আইডেন্টিফিকেশন না করতেন, স্ক্যান না করতেন, ইট মাইট
become more difficult. স্পেশালি আজকে আমরা যেটা করেছি এখানে কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করেছে, সিকোয়েন্স ব্রেক হয়নি। আমরা প্রথম প্রশ্ন পেয়েছি, তারপর একটা এভাবে সিকোয়েন্সিয়ালি পেয়েছি। সব সময় সিকোয়েন্স মেইনটেইন নাও করতে পারে। এই কারণে আমি আজকে লিখেছি এটা যে ইট মাইট নট ফলো সিকোয়েন্স। অলরাইট? সো আপনারা সেন্টেন্স অফ ম্যাচিং বাসায় প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা কোশ্চেন টাইপ যেগুলো আমরা ক্লাসে করেছি গো থ্রু দেম। ইন্ডিভিজুয়ালি আমরা ক্লাসে প্রথমে সলভ করতেছি প্রত্যেকটা কোশ্চেন টাইপ। ওয়ান্স উই আর ডান উইথ অল দ্য কোশ্চেন টাইপস ইন্ডিভিজুয়ালি, দেন উই আর গোইং টু সলভ কমপ্লিট প্যাসেজেস একদম কোশ্চেন 1 থেকে কোশ্চেন 13, কোশ্চেন 14 থেকে কোশ্চেন 25 এইভাবে। একেকটা প্যাসেজ ধরে, ধরে আমরা করব আমাদের সেকেন্ড হাফে। অলরাইট? সেকেন্ড ইনিংসে। ঠিক আছে? দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল পার্টিসিপেশন। I wish you all the best and hope to see you in the next class. Allah Hafiz. Good night.